সলিউট নিচ্ছে, এখানে সেটা ডিজলভ হচ্ছে, আর এদিকে সেটা রিক্রিয়েট হচ্ছে, মানে দুটো ফেনোমেনা একই সাথে একটা সলিউশনে ঘটছে, তখন সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে থাকি। এবার এইখানেও আমি দিয়েছি কি, এইখানে এর নেট বিহেভিয়ার কি, যে হিটটাকে রিলিজ করবে, এ অলরেডি হিট রিলিজ করেছে, আমি আবার একে হিট দিচ্ছি, মানে তুমি অলরেডি গরম হয়ে আছে, তোমাকে আমি আরো গরম করছি। আমরা বলছিলাম ক্লাস 12 কেমিস্ট্রি সলিউশন চ্যাপ্টারটা, সেখানে আমরা সলিউবিলিটি টপিকটা স্টার্ট করেছিলাম, এবং আগের ভিডিওতে আমরা সলিউবিলিটি সম্পর্কে অনেক কিছু দেখেছি। আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে সলিউবিলিটি সলিউবিলিটি অফ সলিড ইন লিকুইড। এবার একটা টাইম করেছে যখন আমরা সলিডটা লাগাবো তখন আস্তে আস্তে আমরা দেখব ডিজলভ হচ্ছে, আমরা আগের ভিডিওতে মোটামুটি ডিসকাস করেছি। কি হবে, এটা থেকে যখনই আমাদের আর তো ভূমিকরণে ডিজলভ হবে না, তো নিচে আমাদের এর মধ্যে পড়ে যাবে। তো এই ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ আ সলভেন্ট to dissolve a solid particle toward itself in a particular volume, temperature and pressure, এটাকে কি বলবো, এটাকে বলবো তার স্যাচুরেশন। মানে যদি একটা সলভেন্ট সে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিড তার মধ্যে ডিজলভ করে দিচ্ছে এবং সে আর পাচ্ছে না, মানে যেই মুহূর্ত থেকে সে আর পারবে না, তো সেই মুহূর্তে সেই সলিউশনটা যেটা হলো সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন, তাহলে স্যাচুরেটেড সলিউশন কি, মানে কোনো একটা ডিসলভিং ক্যাপাসিটি বা সলিউবিলিটি অফ আ সলভেন্ট ইন এ পার্টিকুলার টেম্পারেচার, প্রেসার অ্যান্ড পার্টিকুলার ভলিউম, যেটা হয় সেটাকেই বলবো স্যাচুরেটেড সলিউশন। মানে স্যাচুরেটেড সলিউশন একটা সলিউশন কখন স্যাচুরেটেড হবে, যখন সে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউটটা তার মধ্যে অলরেডি ডিসলভ করে নিয়েছে ইন এ পার্টিকুলার টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ভলিউম, তখন সেই সলভেন্টটা যে সলিউশনটা তৈরি করেছে সেই সলিউশনটা আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন। মানে এখানে আমরা বলবো যে এইখানে যে সলভেন্টটা আছে সেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিড ডিজলভ করে ফেলেছে এবং সেটা স্যাচুরেটেড সলিউশন বানিয়েছে। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। এবার এই স্যাচুরেটেড সলিউশন হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন কখন হবে, যদি আমরা বলি আনস্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড তো বলবো আনস্যাচুরেটেড মানে হচ্ছে দুটো কিছু হয়, আনস্যাচুরেটেড মানে দুটো কেস না, এটাই কেস, মানে সলভেন্টটা ডিজলভ করার ক্যাপাসিটি এক্সাম্পল, ধরো একটা সলভেন্ট আছে ধরো একটা সলভেন্ট আছে, তার ডিজলভ করার ক্যাপাসিটি এক্সাম্পল, বাট সে ধরো ডিজলভ করেছে সামথিং, ধরো x1 আর সে ডিজলভ করেছে x2, এতটা ডিজলভ করেছে, এটা ডিজলভ করেছে আর এটার ক্যাপাসিটি। তাহলে যদি আমার x2টা ছোট হয় x1 এর থেকে, মানে যতটা অ্যামাউন্টটা ডিজলভ করার ক্যাপাসিটি ছিল তার থেকে যদি সে কম অ্যামাউন্ট ডিজলভ করে থাকে, মানে এখনো তার মধ্যে কিন্তু ডিজলভ হবে কিন্তু আমি আর করাচ্ছি না, তো যদি সেটা পুরোপুরি স্যাচুরেটেড না হচ্ছে, মানে তার মধ্যে কম সলিউট আছে, সেই সব সলিউশনকে আমরা কি বলবো আনস্যাচুরেটেড সলিউশন আমরা বলবো, ঠিক আছে। এবার বেশি হয়ে গেছে, মানে ধরো এবার একটা জিনিস স্যাচুরেটেড হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি এর অ্যামাউন্ট ছিল x1, যেটাও ডিজলভ করতে পারছে, x1 অ্যামাউন্টে ডিজলভ করতে পারবে। এবার আমি কি বলেছিলাম ভলিউম সেম থাকবে, টেম্পারেচার সেম থাকবে, প্রেসার সেম থাকবে। এবার আমি এখানে টেম্পারেচার একটু বাড়িয়ে দিলাম, এখানে একটু আগুন দিয়ে দিলাম, তো কি হবে, নুন জল করছো দেখছো আর গুলছে না, একটু তুমি আগুন করে দিলে আগুন দিয়ে গোলাতে দিচ্ছে আর আরো গুলছে হচ্ছে, মানে এই যে টেম্পারেচারটা বাড়ানো এটা কি করবো, সেই একটা মলিকিউলকে আরো যেন দূরে পাঠিয়ে দিই, দূরে পাঠিয়ে দেওয়ার কারণে মাঝখানে স্পেসটা বেড়ে গেল এবং সেখানে আরো NaCl এর কথা ঢুকে গেল। তো যখনই আমরা টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি তখনই স্যাচুরেটিটাও বেড়ে যাচ্ছে, মানে সলিউবিলিটিটাও বেড়ে যাচ্ছে। তার মানে টেম্পারেচার কিন্তু ডিপেন্ডেন্ট সলিউশন এই সলিউবিলিটিতে, ঠিক আছে। অবশ্যই তিনটেই ডিপেন্ডেন্ট, ভলিউমে ডিপেন্ডেন্ট, প্রেসারে ডিপেন্ডেন্ট, টেম্পারেচারে ডিপেন্ডেন্ট। আমরা আসবো কিভাবে ডিপেন্ডেন্ট, বাট তাও আমি বলে দিচ্ছি যখন কিন্তু টেম্পারেচার বাড়ছে তখন কিন্তু সলিউবিলিটি বেড়ে যায়, মানে আরো কিন্তু ডিজলভ হয়ে যায়, এবং তখন যখন ডিজলভ হয়ে যায় তখন যে সলিউশনটা হয়ে যায় যেটা স্যাচুরেটেডের চেয়েও উপরে, মানে যতটা ক্যাপাসিটিও ডিজলভ করার ছিল তার থেকেও সে বেশি ডিজলভ করে ফেলেছে, কারণ আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি, সেই ধরনের সলিউশনকে আমরা বলবো সুপার স্যাচুরেটেড সলিউশন। ঠিক
সেই জন্য আমরা বলছি হলো সুপার স্যাচুরেটেড সলিউশন, মানে আমরা কোনো একটা ভলিউম প্রেসার বা টেম্পারেচার চেঞ্জ করে আমরা ওর সলিউবিলিটিটাকে বাড়িয়ে আরো সলিড অ্যাড করি। এবার সলিউবিলিটির সাথে ভলিউম টেম্পারেচার আর প্রেসার কেমন ভাবে ডিপেন্ডেন্ট হয় সেটা আমরা দেখব। দেখো যদি আমি বলি ভলিউমের সাথে সলিউবিলিটি, তাহলে যদি সলিউবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয়, কেন? কারণ যদি আমরা ভলিউম বাড়িয়ে দিই তাহলে সলিউবিলিটিটাও বেড়ে যাবে, হ্যাঁ কি না? যদি আমরা ভলিউম বেড়ে দিই এখানে কিন্তু আমি টেম্পারেচার প্রেসারটাকে কনস্ট্যান্ট করে দেবো, ঠিক আছে? যদি আমরা সলিউবিলিটি বাড়িয়ে দিই ভলিউমটাও বেড়ে যাবে, যদি আমরা ভলিউমটা কমিয়ে দিই সলিউবিলিটিও কমে যাবে, অন্য কথা না, প্রেসার টেম্পারেচার সেম আছে। তো এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা কি আছে, যদি আমরা টেম্পারেচারের সাথে যদি সলিউবিলিটি চেঞ্জ করি তাহলে অতি অবশ্যই সলিউবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, কারণ এখানে আমি ভলিউম আর প্রেসারটাকে কনস্ট্যান্ট করে দেব। কারণ টেম্পারেচার যদি বাড়াই সলিউবিলিটি বেড়ে যাচ্ছে, তবে তো সেই সুপার স্যাচুরেটেড হয়ে যাবে, আর টেম্পারেচার যদি কমে সলিউবিলিটি কমে যাবে, নরমাল ব্যাপার। টেম্পারেচার তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, বাট প্রেসারের সাথে কি হবে? যদি কোনো একটা জিনিসের প্রেসারটাকে আমি বাড়াই বা কমাই, তার মানে আমি এখানে ভলিউমটাকে কিন্তু ফিক্স রাখি আর টেম্পারেচারটাকেও ফিক্স রাখবো। এবার যদি আমি প্রেসার বাড়াই তার মধ্যে, তাহলে সেটাই কি হতে পারে? কি হতে পারে? এবার আমরা করবো এটা দুটোকে কনস্ট্যান্ট আছে, তাহলে প্রেসার আর সলিউবিলিটি তাহলে সলিউবিলিটিটা যদি আমরা ভলিউম কনস্ট্যান্ট রাখি আর টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি, তাহলে বাবা প্রেসার বাড়ালে তো সলিউবিলিটি বেড়েই যাবে, তো নরমাল ব্যাপার। সলিউবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেসার বাড়ালে সলিউবিলিটি বাড়বে, প্রেসার বাড়ালে সলিউবিলিটি কমবে, ঠিক আছে? প্রত্যেকটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, ঠিক আছে? কারণ কোনো একটা যদি বাড়া কমা হয়ে যায় তাহলে কিন্তু তোমার সমস্যা নেই, বুঝতে গেল? আচ্ছা, এইগুলো আমাদের মোটামুটি গেল নরমাল বেসিক জিনিস। এবার আমরা আসবো একটুখানি কেমিস্ট্রি পোর্শন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন একটা সলিড একটা লিকুইডে মিক্স হচ্ছে, একটা সলিড একটা লিকুইডে যদি মিক্স হচ্ছে, তাহলে মিক্স হওয়ার সাথে সাথে আমরা কি ফেনোমেনা ঘটছে সেটা দেখতে পাচ্ছি। মোটামুটি আমি দুটো তোমাকে ফেনোমেনা দিচ্ছি। এটা একটা সলিউশন আছে যেটা স্যাচুরেটেড সলিউশন, অবশ্যই স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে এর সলভেন্টের ক্যাপাসিটি যত ছিল সেই অনুযায়ী কিন্তু এর নিজের মধ্যে সলিউট কিন্তু ডিজলভ করে ফেলেছে। এবার আমি এতে এক্সট্রা সলিউট দিচ্ছি, এবার যখন এক্সট্রা সলিউট দিচ্ছি একটা গ্লাস ওয়াটার রেখেছো তুমি, ধরো এখানে একটা গ্লাস ওয়াটার আছে, ঠিক আছে? এবার তুমি এখানে এক্সট্রা সলিউট অ্যাড করছো এবং গ্লাস ওয়াটারের উপর উঠাচ্ছো, তো তুমি কি দেখবে যখনই এখানে জিনিসগুলো করছে এখানে যে ছোট ছোট দানাগুলো আস্তে আস্তে ডিজলভ হয়ে যাচ্ছে, কিন্তু যখন সেটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাচ্ছে কিন্তু নিচের দিকে অলরেডি আবার কিন্তু কিছু কিছু দানা অটোমেটিক্যালি চলে আসছে, মানে এইখানে ডিজলভ হচ্ছে, এইখানে ক্রিয়েশন হচ্ছে। এখানে মানে যখন স্যাচুরেটেড সলিউশন তখন আমি কিন্তু ভলিউম, টেম্পারেচার আর প্রেসার এই তিনটেই কিন্তু এখানে কনস্ট্যান্ট রেখেছি, কোনোভাবে বাড়ানো করিনি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা স্যাচুরেটেড সলিউশন আছে মানে যতটা ক্যাপাসিটি এই ডিজলভ করানো ছিল সে ততটা ক্যাপাসিটি ডিজলভ করে নিয়েছে, আমি এক্সট্রা সলিউট অ্যাড করছি, এইখানে দানাগুলো আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, আবার এইখানে আস্তে আস্তে ফুটে উঠছে। তোমরা কি ভাবছো তোমরা ভাবছো উপরে যাচ্ছে নিচে পড়েছে না, এইখানে সেটা ডিজলভ হচ্ছে, এইখানে সেটা আবার রিক্রিয়েট হয়ে যাচ্ছে। কেন? কারণ সলিউশনটা স্যাচুরেটেড আছে। যখন আমরা বলেছিলাম একটা টেম্পারেচার নিতে হচ্ছে তখন আবার নরমাল টেম্পারেচার আসছে, তো আবার নরমাল চলে আসছে, ঠিক আছে? তার মানে এইখানে যেটা হচ্ছে এইখানে কিন্তু ডিজলভ হচ্ছে, এইখানে কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এই যে একই সাথে দুটো ফেনোমেনা হচ্ছে, এই সব জিনিসকে আমরা বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম।
ইকুইলিব্রিয়াম। তার আগে আমি তোমাকে ছোট্ট করে বলি ইকুইলিব্রিয়াম। কোনো একটা জিনিস যদি তার স্যাচুরেটেড অবস্থায় চলে যায়, মানে সে যতটা ডিজলভ করার ক্যাপাসিটি ছিল সে ততটাই ডিজলভ করে ফেলেছে, তার আর ক্যাপাসিটি নেই ডিজলভ করার, তাহলে আমরা সেই সলিউশনটাকে বলবো যে সেই সলিউশনটা ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? এবার যদি আমি বলি ডাইনামিক ইকুইলিব্রিয়ামকে যদি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলি, তাহলে তুমি নর্মাল দেখে নাও যেটা ইকুইলিব্রিয়াম সেটাই স্ট্যাটিক। বা ডাইনামিক তুমি একটা সলিউশন দিচ্ছ, এখানে সেটা ডিজলভ করছে আর এদিকে সেটা রিক্রিয়েট হচ্ছে, মানে দুটো ফেনোমেনা একই সাথে একটা সলিউশনে ঘটছে, তখন সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে থাকি। তো এই যে ডিজলভ হচ্ছে এইটাকে আমরা কি বলবো, আর এখানে যে রিক্রিয়েট হচ্ছে এটাকে দেখো, যদি সেটা ডিজলভ হয় তাহলে আমরা তার টার্মটাকে ইউজ করি ডিসলিউশন বলি, ডিসলিউশন মানে সেখানে কি ডিজলভ হয়ে যাচ্ছে। আর যদি ক্রিয়েট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? তাহলে একটাকে আমরা বলি ডিসলিউশন, একটাকে আমরা বলি ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? তাহলে এই দুটো ফেনোমেনা যদি একসাথে কোনো একটা সলিউশন করতে ওঠে, তাহলে আমরা কি বলবো, সেটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের অবস্থা, ঠিক আছে? এবার আমরা আসি ডিসলিউশন আর ক্রিস্টালাইজেশন একটা ছোট ছোট পার্ট, ঠিক আছে? তাহলে বাই মিক্সিং এ আমরা কি কি ফেনোমেনা দেখছি, দুটো একসাথে ফেনোমেনা দেখছি, একটা হচ্ছে ডিসলিউশন আর একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, ঠিক? এই দুটো ফেনোমেনা একসাথে হচ্ছে এবং যতগুলো অ্যামাউন্ট অফ সল্ট, যতগুলো অ্যামাউন্ট অফ সলিউট ডিসলিউশনে যাচ্ছে, ঠিক সেম অ্যামাউন্ট অফ সলিউট ক্রিস্টাল, আমি ধরে নিচ্ছি m1 অ্যামাউন্ট অফ সল্ট বা সলিউট ডিসলিউশন হচ্ছে আর m2 অ্যামাউন্ট অফ সলিউট ক্রিস্টালাইজেশন হচ্ছে, তাহলে কিন্তু অতি অবশ্যই ডাইনামিক ইকুইলিব্রিয়াম যদি হয় তাহলে m1 m2 হতে হবে, মানে যতটা ডিজলভ হচ্ছে ততটাই ক্রিস্টালও ফর্মেশন হচ্ছে, মানে দুটো জিনিস একসাথে কিন্তু ঘটে যাচ্ছে, এটা ডাইনামিক প্রসেস, ঠিক আছে? আর দুটো কি আসলে বোঝা গেল, ঠিক আছে? মানে একদিকে ফর্মেশন হচ্ছে আর একদিকে ডিজলভ হচ্ছে। এবার এই যে ডিসলিউশন প্রসেসটা আছে, এই ডিসলিউশন প্রসেসটা আমরা দুটো ভাগে করতে পারি, একটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস হতে পারে আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। এবার আমি বলি এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক মানে ছোটবেলা থেকে পড়ে আসছো এক্সোথার্মিক মানে এক্সো মানে বেরিয়ে যাও, এক্সো যদি কোনো একটা সলিউশন হিট রিলিজ হচ্ছে, কোনো একটা রিঅ্যাকশনে যদি হিট রিলিজ হয় তাহলে সেটাকে আমরা বলবো এক্সোথার্মিক রিঅ্যাকশন। যদি কোনো একটা রিঅ্যাকশনে হিট ইনটেক হচ্ছে তাহলে আমরা বলবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আর এই যে হিট রিলিজ বা হিট ইনটেক হয়, তো যখন আমরা একটা এক্সোথার্মিক কথা বলি যেখানে হিট রিলিজ হয়ে যায়, তার মানে হচ্ছে সেখানে বন্ডিং হচ্ছে, তার মানে সেখানে বন্ডিং হচ্ছে মানে বন্ডিং জুড়ছে, যদি কোনো একটা রিঅ্যাকশনে বন্ডিং হয় তার মানে যখন একটা বন্ডিং এরকম হলো, তো সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হলো, মানে তুমি যখন অনেকক্ষণ ভালো যেত বলতে তখন তুমি চিরশান্ত হয়ে যাবে, তো এই যে তোমার মধ্যে একটা তোমার ভিতরে একটা এনার্জি রিলিজ হয়, মানে তুমি স্টেবিলিটিতে এসেছো। তো যখন কোনো একটা রিঅ্যাকশনে হিট রিলিজ হয় মানে সেই রিঅ্যাকশন থেকে যে প্রোডাক্টটা আসছে সেটা স্টেবিলিটির দিকে যাচ্ছে। আর যদি কোনো একটা রিঅ্যাকশন আমার এন্ডোথার্মিক হয় মানে সেখানে হিট ইনটেক হচ্ছে, তাহলে আমার সেখানে বন্ড ভাঙছে। অবশ্যই যখন বন্ড ভাঙে সেখানে সেই বন্ডটাকে ভাঙার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, ঠিক? বন্ড ভাঙার জন্য একটা এনার্জি দিতে হবে। বন্ড এনার্জি পড়েছিলাম না তোমাদের ক্লাস 11 হ্যাঁ, বন্ড এনার্জি, এই যে বন্ডটা ভাঙছে তার জন্য এনার্জি দিতে হচ্ছে, সেই এনার্জিটাও পাবে কোথায়, আউটসাইড থেকে আসতে হবে। তো যেই সব রিঅ্যাকশনে হিট ইনটেক হচ্ছে সেই সব রিঅ্যাকশনে কিন্তু বন্ড আমাদের ভাঙছে। তাহলে এক্সোথার্মিক যদি আমরা বলি এখানে বন্ডিং হচ্ছে আর এখানে বন্ড ব্রেক, ঠিক? এত ধরো দেখে তাহলে এক জায়গায় আমাদের বন্ডিং হচ্ছে আর এক জায়গায় আমাদের বন্ড ব্রেক হচ্ছে, ঠিক আছে? এবার আমি বলি কোনো একটা ডিসলিউশন প্রসেস মানে তুমি যখন ডিজলভ করছো, কোনো একটা জিনিস ডিজলভ করছো, সেই প্রসেসটা যদি এক্সোথার্মিক হয় বা সেই প্রসেসটা যদি এন্ডোথার্মিক হয় তাহলে সেই জিনিসটা দিয়ে আমরা কী বুঝতে পারবো, এবং তুমি যদি পিছন থেকে একটু টেম্পারেচারটাকে বাড়াও তাহলে কী বুঝতে পারবে সেটা আমরা এবার যে তোমাদের যদি কোনো একটা ডিসলিউশন প্রসেস যদি এন্ডোথার্মিক হয় আর একদিকে বললাম
এক্সোথার্মিয়া, ঠিক আছে, ডিসলিউশন। এবার তুমি একটা স্যাচুরেটেড কম্পাউন্ডে বলছো, তো এখানে বলে রাখি তুমি কিন্তু একটা দুটো দিক, এখানে একটা এক্সটার্নাল হিট দিচ্ছ আর এখানে কিন্তু একটা এক্সটার্নাল হিট দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, হিট এখন দিচ্ছ, এখন এসো না, তাহলে এখানে আমরা কি বললাম এই কোনো একটা ডিসলিউশন প্রসেস এন্ডোথার্মিক। তো আমি কি বলেছিলাম ডিসলিউশনের সাথে ক্রিস্টালাইজেশন হবে, ডিসলিউশনের সাথে ক্রিস্টালাইজেশন হচ্ছে মানে নেট যদি এন্ডোথার্মিক হচ্ছে, এন্ডোথার্মিক মানে কি হলো, এন্ডোথার্মিক মানে হচ্ছে আমাদের বন্ড ব্রেক করা কি বন্ডিং হওয়া, এন্ডোথার্মিক মানে হিট ইনটেক হচ্ছে মানে বন্ড ভাঙার জন্য ইনটেক হচ্ছে, তাহলে বন্ড ব্রেক হওয়া। তাহলে অন্য একদিকে বন্ড ভরাও চলছে, বন্ডিংও হচ্ছে, বাট বন্ড ব্রেকটা বেশি হচ্ছে, বন্ডিংটা কম হচ্ছে। বলতে চাইছি যতটা অ্যামাউন্ট অফ বন্ড ব্রেক হচ্ছে তত অ্যামাউন্ট কিন্তু বন্ডিং হচ্ছে না। তাই জন্য যে নেট প্রসেসটা সেটা এখানে বন্ড ব্রেক হলে হিটটা রিলিজ হচ্ছে, হিটটা ইনটেক হচ্ছে, ইনটেক, আর যখন বন্ডিং হচ্ছে তখন হিট রিলিজ হচ্ছে। তো যেহেতু বন্ড ব্রেকটা আমাদের কাছে বেশি হচ্ছে, বন্ডিংটা আমাদের কাছে কম হচ্ছে, তাই জন্য হিট রিলিজ যদি আমি করি টেম্পারেচার T1 হয় আর এখানে ইনটেক যদি টেম্পারেচার T2 হয়, তাহলে অবশ্যই টেম্পারেচার T2 যদি টেম্পারেচার T1, তো অবশ্যই এটা এন্ডোথার্মিক হচ্ছে, ওই জন্য হিট ইনটেক হচ্ছে। আর যদি হিট ইনটেক হয় তাহলে নেট নেট আমরা কি বলতে পারি ডিসলিউশন প্রসেসটা, যদি আমরা এবার ধরো এইটুকু সেম আলাদা এইটুকু কনসেপ্ট কি আছে, ঠিক, এবার এক্সোথার্মিক আছে, ঠিক আছে, তারপর আমি হিট দেওয়াটা না দেওয়াটা বলছি। এখানে বুঝতে পারলে মানে যতটা অ্যামাউন্ট অফ বন্ড ব্রেক হচ্ছে ততটা অ্যামাউন্ট কিন্তু বন্ডিং হচ্ছে না, ততটা অ্যামাউন্ট কিন্তু বন্ডিং হচ্ছে না, বন্ড ব্রেক বেশি হচ্ছে। তো আলটিমেটলি যদি এরকমই চলতে থাকে, যদি কোনো একটা প্রসেস এন্ডোথার্মিক হয় তাহলে কি বন্ড ডিসলিউশন প্রসেস হবে না? অবশ্যই হবে না, আপাতত স্টপ হয়ে যাবে, কারণ যতটা বন্ড ব্রেক হচ্ছে ততটা বন্ডিং হচ্ছে। আমাদের কি ডাইনামিক দুটোই কিন্তু আমাদের ইকুয়াল পরিমাণে হয়, তবে তো জিনিসটা, ঠিক আছে। তাহলে এক্সোথার্মিকে কি হয়, বন্ড ব্রেক বেশি হয়, বন্ডিং কম হয়। এক্সোথার্মিকে কি হলো, এখানে বন্ডিংটা বেশি হচ্ছে, বন্ড ব্রেকটা কম হচ্ছে, মানে এখান থেকে রিলিজটা বেশি হচ্ছে, ইনটেকটা কম হচ্ছে, ঠিক। এবার তুমি দুই জায়গাতে একটু করে কি দেখো কি হয়। এবার তুমি একটা রিঅ্যাকশন করছো মানে তাতে হিট দিচ্ছ, এক্সোথার্মিক, এরা কি চাইছে, হিট ইনটেক বেশি হচ্ছে, মানে বন্ড ভাঙতে চাইছে কোন একটা প্রসেস এক্সোথার্মিক। এই এন্ডোথার্মিক মানে বন্ড ব্রেক হচ্ছে, মানে কি আলটিমেটলি তুমি এটা দেখো হিট ইনটেক করতে চাইছে বেশি, হিট রিলিজ কম করছে, তার মানে হিটটা যেটা ইনটেক করছে হিটটা তো তাকে পেতে হবে, হিটটা করতে হবে। তো আমি ধরো হিট দিচ্ছি, সেখান থেকে হিটটা এরা ইনটেক করে, মানে এদের তো মেন মোটিভটা ইনটেক করা। তো আমি তাই জন্য বাইরে থেকে হিট দিচ্ছি, এবং যদি আমি বাইরে থেকে হিট দিতে থাকি এরা যদি হিট ইনটেক করতে থাকে তাহলে এইটা কি হবে, এটা আমাদের প্রসেসটা কন্টিনিউ হতে থাকে, প্রসেসটা কন্টিনিউ হতে থাকে। তার মানে এখানে মিক্সিং হতে থাকে, তার মানে এখানে মিক্সিং হতে থাকে, বোঝা গেল? তুমি দাও এখানে বন্ড ব্রেক বেশি হচ্ছে, মানে ইনটেক বেশি হচ্ছে, হিটটা তুমি বেশি দিচ্ছ, হিটটা সে বেশি নিচ্ছে। এবার সে যে হিটটা নেবে তার জন্য কোনো একটা সাপ্লাই থাকতে হবে, তো এটাও সাপ্লাই দিয়েছি, এক্সোথার্মিক প্রসেস করে দিয়েছি, সাপ্লাই দিয়েছি, সাপ্লাই দেওয়ার পর সেটা এন্ডোথার্মিক হয়ে গেছে। এন্ডোথার্মিক কি হবে, হিট ইনটেক হয়, কোথা থেকে ইনটেক করবে না হিট হচ্ছে, এখান থেকে হিট ইনটেক হচ্ছে, আমি এখানে হিট দিতে থাকছি, মানে এও চাইছে হিট নিতে, আমিও এখান থেকে হিট দিতে থাকছি। তো প্রসেসটা আমার কন্টিনিউ হচ্ছে, আর এটা নেট বিহেভিয়ার কি যে হিট ইনটেক করবে, বুঝে গেল? এবার এইখানেও আমি দিয়েছি হিট, এইখানেও আমি দিয়েছি হিট, এইখানে এর নেট বিহেভিয়ার কি যে হিটটাকে রিলিজ করবে, এ অলরেডি হিট রিলিজ করছে, আমি আবার একে হিট দিচ্ছি, মানে তুমি অলরেডি গরম হয়ে আছো, তোমাকে আমি আরো গরম করছি, বুঝতে পারছো ব্যাপারটা? এর এখানে গরম হওয়া দরকার ছিল, এ চাইছে আমি গরম হই, এ হিট চাইছে, মানে তুমি ধরো এমন একটা জায়গায় আছো যে তুমি বিরাট ঠান্ডা থেকে পাচ্ছ, একটা আন্টার্কটিকাতে চলে এসো, নামছো, আমাকে হিট দাও, আমাকে হিট দাও। এবার কেউ তোমাকে এসে সাপ্লাই করছে হিট দিতে, তো তুমি যদি হিট না পাও তুমি তো মরে যাবে, মানে তোমার মিক্সিং হবে না। বাট তুমি যদি কাঁপতে কাঁপতে যদি তোমাকে কেউ হিট দেওয়ার লোক থাকে, তো তুমিও চাইছে হিট নিতে, একদম দেওয়ার লোক আছে, তো তুমি চাইছো, তুমি নিচ্ছ আর সেও দিচ্ছে, তো প্রসেসটা কন্টিনিউ হয়ে গেল না? তো তুমি কতক্ষণ যতক্ষণ সে হিট দেবে, তো তোমার প্রসেসটা কন্টিনিউ হবে। এবার এখানে দেখো, এখানে একটা এক্সোথার্মিক হচ্ছে, তো তুমি একদম সাহারা মরুভূমিতে চলে গেছো, বিরাট গরম হচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে, তুমি একদম রাগে জ্বলে পুরো মরে যাচ্ছ, কারণ তোমার এখানে বন্ডিং হচ্ছে, তোমার এখানে হিট রিলিজ হচ্ছে, তোমার থেকে অলরেডি তুমি হিট হয়ে মরে
যে যাচ্ছ আর ওকে এসে তোমাকে একটা আরো গরম ছাকা দিতে হবে। তো কি করে বলো, রেগে রেগে একদম জুতো নিয়ে ছুটে বেড়াবে। তার মানে এইটা তুমি একদম সহ্য করতে পারবে না। অলরেডি হিট রিলিজ হচ্ছে, তোমাকে অলরেডি আমি হিটে ভরে আছি, তারপর তুমি আমাকে হিট দিতে চলে যাবে, একদম সহ্য হবে না। তার মানে এইখানে কিন্তু প্রসেসটা কন্টিনিউ হবে না, এইখানে কিন্তু নো কন্টিনিউ, এখানে কিন্তু কোনোভাবেই কন্টিনিউ হবে না, এখানে মিক্সিং কিন্তু হবে না, এইখানে কিন্তু মিক্সিং হবে। তাহলে যদি এন্ডোথার্মিক প্রসেসর আমি যদি হিট দিই তাহলে মিক্সিং হবে, যদি এক্সোথার্মিক প্রসেসর আমি যদি হিট দিই তাহলে মিক্সিং হবে না। তাহলে যদি এন্ডোথার্মিক প্রসেস হয়, এখানে যদি আমি হিট না দিয়ে, এখানে যদি আমি হিট বলতে কি আমি টেম্পারেচার বাড়াই, টেম্পারেচার টেম্পটাকে ইনক্রিজ করছি, টেম্প যদি ইনক্রিজ করি মানে হিট যদি দিই তবে এখানে মিক্সিংটা হবে। আর এখানে যদি টেম্পারেচারটা ইনক্রিজ করি তাহলে কিন্তু যদি হিটটা আমি দিচ্ছি তাহলে কিন্তু এখানে মিক্সিং হচ্ছে না, ঠিক? বাট যদি আমি এখান থেকে হিটটাকে টেনে বার করে দিই, যদি আমি হিটটাকে বাইরে করে দিই, হিট ক্যারি আউট, মানে ধরো তুমি আন্টার্কটিকাতে বসে আছো আর তোমার সামনে একটা ফ্রিজ কিনে দিলাম, তুমি আরো ঠান্ডা করো, তখন আর মিক্সিং হবে না। মানে এইটা ফেভার করছে টেম্পারেচার নিতে, তো তুমি যদি টেম্পারেচার দাও মিক্সিং হবে। তুমি যদি যদি ফেভার করছে টেক করবে, তুমি ওর কাছ থেকে আরো নিয়ে নিচ্ছ, ও টেম্পারেচার এমনি তোমার কাছে চাইছে, ও যেটুকু টেম্পারেচার নিতে আসছে সেইটুকু তুমি ফ্রিজে করে ওর কাছ থেকে নিয়ে নিচ্ছ, তাহলে ফ্রিজে বললে আর মিক্সিং হবে না, ফ্রিজে বললে আর মিক্সিং হবে কি? মিক্সিং হবে না। তো সেই টাইপ যদি আমরা এখান থেকে হিট ক্যারি আউট করে দিই তখন কিন্তু এখানে নো মিক্সিং হয়ে যাবে। আর এক্সোথার্মিক প্রসেসে এইখানে যদি আমি এখান থেকে হিটটা ক্যারি আউট করে দিই, যদি হিটটা মানে এখানে এই প্রসেসে যদি এই রিঅ্যাকশনটাকে এই সলিউশনটাকে যদি আমরা ফ্রিজে করে দিই তাহলে কিন্তু এখানে মিক্সিং হতে পারে। যার জন্য তোমরা দেখেছো কোনো জিনিস তরকারি রান্না করতে আমরা দেখি গরম কড়াতে চাপিয়ে নিচে আগুন জ্বালিয়ে করি যাতে মিক্সিংটা ভালো হয়, কারণ ওইটা হিট ইনটেক করার চেষ্টা করতে কিছু জিনিস আছে যেটা ফ্রিজে ভালো হয়। ফ্রিজে দই হয়ে বসে দিলে ফ্রিজে কত সুন্দর একদম মিক্সিং হয়ে একদম দই একদম সুন্দর দই হয়। তো একটা সলিউশনের নিচে রাখতে হবে, যেই সলিউশনটা এন্ডোথার্মিক বিহেভিয়ার দেখায় সেইটাকে তুমি হিট দাও তাতে মিক্সিং হবে, যদি তুমি হিট তার কাছ থেকে পারো না তাহলে মিক্সিং হবে। যদি কোনো একটা প্রসেস এক্সোথার্মিক হয় তাহলে তুমি হিট দাও সে বরবাদ হয়ে যাবে, যদি তুমি তার কাছ থেকে তুমি ফ্রিজে করে দাও তার কাছ থেকে হিট যদি কেড়ে নাও সে খুব সুন্দর মিক্সিং হবে। তো এই ছিল আজকে আমাদের টপিকস, যেখানে আমরা কি দেখলাম যে সলিড কিভাবে আমাদের লিকুইডের সাথে মিক্সিং করা যেতে পারে এবং সেখানে এন্ডোথার্মিক এক্সোথার্মিক গুলোকে আমরা ডিটেইলসে এক্সপেরিয়েন্স করে অবজার্ভ করলাম, ঠিক আছে? এই ক্লাসে এতটুকুই রইল। নেক্সট ক্লাসে আমরা দেখব যে গ্যাসের লিকুইডস গুলো আছে এবং তার থেকে মানে কিছু ল আছে, রাউলস ল বলে একটা জিনিস আছে সেটা আমরা দেখব, হেনরিস ল আছে, অনেক কিছু ল আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। এই ভিডিওতে যারা তোমরা ভালো করে বলো, দেখো নেক্সট ভিডিওতে।